নমস্কার। আমি অনির্বাণ গাঙ্গুলি। আমার ইউটিউব চ্যানেল আমি অনির্বাণ বলছি আজকে ১,০০০ সাবস্ক্রাইবারের গণ্ডি অতিক্রম করেছে। আপনাদের প্রত্যেকের সহযোগিতা জন্য আজকে এই জায়গায় চ্যানেলটি পৌঁছেছে। আপনাদের প্রত্যেককে আমার অন্তরের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। স্বপ্ন যখন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভেঙে যাচ্ছে মনে হয়, তখন মনের মধ্যে যে দোলাচল চলে সেটার অনুভূতি আজকের ভিডিওতে বলবো। সৌভিক তারকেশ্বরে থাকে, আমিরুল পূর্ব মেদিনীপুরের রামনগরে, দেবদত্ত বেহালায়, আর সালাম জয়রামবাটিতে। ওরা চারজনই ব্যাচমেট। ওরা প্যারামেডিক্সে ডিগ্রি কোর্স কমপ্লিট করেছে, ১-১.৫ মাস হলো। এবার ছাত্রজীবন শেষ, সামনে কর্মজীবন শুরু করবে। চোখে একরাশ স্বপ্ন, নিজেরা ইনকাম করবে, ওদের মনে ভীষণ আনন্দ। ওরা সবাই বিভিন্ন ল্যাবে সিভি বা বায়োডাটা জমা করেছে, চাকরির ফর্ম ফিল আপ করছে। এরই মধ্যে ওরা চারজনই ছোট জায়গায় চাকরিও পেয়েছে। সৌভিক ভীষণ ডেডিকেটেড, সব কিছু জানার খুব ইচ্ছে। সালাম পড়াশোনায় খুব ভালো, নলেজেবল। আমিরুল পরিশ্রমী এবং প্রফেশনাল। দেবদত্ত অর্থাৎ দেবু ছাত্র জীবনে খুবই ফাঁকিবাজ ছিল, কিন্তু চাকরিটা পেয়ে নিজেকে উন্নত করছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওরা কেউই নিজেদের কাজের জায়গা বা পরিবেশ নিয়ে স্যাটিসফাইড নয়। যে স্বপ্ন নিয়ে কাজের জায়গায় নিজেদের উজাড় করে দেবে ভেবেছিল, ওদের অভিজ্ঞতাটা ওর সম্পূর্ণ বিপরীত হচ্ছে। দিনের শেষে হতাশা ওদের গ্রাস করছে। স্বপ্ন ভেঙে গিয়ে বাস্তবের ছবিটা ক্রমশ কঠিন হচ্ছে। চাকরিতে ঢুকে এক একজনের এক এক রকম অভিজ্ঞতা হচ্ছে। সৌভিককে যেমন তার সংস্থা এক কাজ বলে আরেক কাজ করতে দিচ্ছে। আমিরুলেরও একই অবস্থা। খুব ভোরে উঠে ল্যাবে যাচ্ছে, সকাল 7:30টার মধ্যে ঢুকতে হচ্ছে। পার্ক স্ট্রিটে ওর ল্যাব, কিন্তু ল্যাবের কাজের জায়গায় অন্য কাজ করতে হচ্ছে, আর তারপর রিসেপশনে বসে থাকতে হচ্ছে। সালাম আবার অফিস পলিটিক্সের শিকার। কোনো কাজই ওকে হাত দিতে দিচ্ছে না পুরনো স্টাফেরা। ও যেটাই করতে যাচ্ছে সেটাই ভুল বলে দাগিয়ে দিচ্ছে। অয়েলিং বা চাটুকারিতা সালামের ধাঁচে নেই। ওর মতো নলেজেবল ছেলে তাতে কষ্টই পাচ্ছে, আর ওর ভেতর ভেতর খুব রাগ হচ্ছে। আর ওদের পারিশ্রমিক অর্থাৎ স্যালারির কথা তো ছেড়েই দিলাম, সেখানেও মিথ্যাচার। ঝাঁ চকচকে সেমি কর্পোরেট অফিসগুলোর ইন্টারভিউয়ের দিনের কথার সাথে বাস্তবের চিত্রটা অনেকটাই অমিল। অনেক সংস্থা তো অফার লেটার বা কল লেটার কোনোটাই দেয়নি। দেবদত্ত আবার ল্যাবে বেশিরভাগটাই নাইট শিফট করছে। দেবু নিজের চেষ্টার কোনো খামতি করছে না, কিন্তু ও জুনিয়র বলে নিজের চোখের সামনে ভুলটাকে ভুল বলতে পারছে না। কিছু বলতে গেলে সিনিয়র সহকর্মীরা খারাপ ব্যবহার করছে। রাত 3টের সময় যখন ল্যাব থেকে বেরোচ্ছে, সারাদিনের ক্লান্তি আর হতাশায় নিজেই নিজের ওপর খুব বিব্রত হয়ে যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন এদের প্রত্যেকেরই খুব অসহায় অবস্থা, আত্মবিশ্বাস ভেঙে চুরমার। এই পরিস্থিতির জন্য এরা কাকে দোষী বা দায়ী করবে, কার কাছে শেয়ার করবে এই অসহায় অবস্থার কথা? বেশিরভাগ কর্পোরেট বা বড় সংস্থায় এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটকেই প্রাধান্য দেওয়া হয়। আবার অনেক জায়গায় রেকমেন্ডেশনটাই জরুরি। তাহলে যাদের এর মধ্যে কোনোটাই নেই তারা যাবে কোথায়? আসলে এরা একটা সিস্টেমের জাঁতাকলে পড়ে গেছে। বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট, যেটা গোটা ভারতবর্ষ এবং আমাদের রাজ্যে একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যার জন্য চাকরির জায়গাটা ক্রমশ সংকুচিত হচ্ছে বা কমে আসছে। প্রত্যেক ছাত্রছাত্রীরা 4 বছর ইনস্টিটিউটে পড়াশোনা করার পর, 1 বছর ইন্টার্নশিপ করার পর স্বাভাবিকভাবেই তাদের একটা চাহিদা থাকে
সম্মানের সাথে ছোট হলেও একটা চাকরি পাওয়া বা ছোটোখাটো ব্যবসা শুরু করা। প্রত্যেকেরই একটা ভালো টাকা খরচ হয় কোর্স কমপ্লিট করতে। অনেকে তার মধ্যে আবার এডুকেশন লোন নিয়ে পড়ে। ছাত্র জীবনের শেষে স্বাভাবিকভাবেই বাবা মায়ের কাছে তারা কিছু ফিরিয়ে দিতে চায়। বাবা মা, আত্মীয় স্বজন, সমাজের কাছে তারা কিছু প্রমাণ করতে চায়। কিন্তু বাস্তব পরিস্থিতি এদেরকে, অর্থাৎ এই যুব সমাজকে খোলা বাজারে পণ্য হিসেবে ছেড়ে দিয়েছে। আর আমাদের আর্থসামাজিক অবস্থা এবং ওয়ার্ক কালচার, অর্থাৎ কর্মসংস্কৃতি জন্য বিভিন্ন সংস্থার কাছে এই ছেলেমেয়েগুলো একটা প্রোডাক্ট হিসেবে গণ্য হচ্ছে। দরদাম করে যে প্রোডাক্ট যত কমে পাওয়া যাবে সেটাই গ্রহণযোগ্য হচ্ছে। আচ্ছা, একটা ছেলে বা মেয়ে প্রথম দিন থেকেই তো এক্সপিরিয়েন্স হতে পারে না। তাকে তো সুযোগ দিতে হবে তার দক্ষতা দেখানো বা প্রমাণ করার জন্য। যদি সচিন টেন্ডুলকারের অভিষেক 16 বছর বয়সে করাচিতে পাকিস্তানের এগেনস্টে না হতো, তাহলে ক্রিকেট বিশ্ব 100টা সেঞ্চুরি কি দেখতে পেত? আমরা কি কোনোদিন একজন ক্রিকেটারকে ভারতরত্ন হিসেবে পেতাম? আমরা যারা কাজের জায়গায় সিনিয়র, সে যেই প্রফেশনেই থাকি, জুনিয়রদের একটু জায়গা করে দিলে সিস্টেমটাই হয়তো উন্নত হবে। তাহলে এই পরিস্থিতিতে এই ছোট ছোট ছেলেমেয়েগুলো কি হতাশায় ডুবে যাবে, নাকি জীবনে উঠে দাঁড়াবে? যে বা যারা যেই ফিল্ডেই থাকো, নতুন চাকরি বা স্টার্ট আপ ব্যবসার ক্ষেত্রে বাস্তব পরিস্থিতিটা কিন্তু এরকমই। জীবনের এই বাধা বিপত্তির মধ্যেই তোমাদের বাঁচতে হবে, ভবিষ্যৎ তৈরি করতে হবে। পরিস্থিতি যত কঠিন হবে, চোয়াল তত শক্ত হবে। মাথা ঠান্ডা রেখে যে কাজই করো সেটা আঁকড়ে ধরে থাকতে হবে। পেশেন্স, অর্থাৎ ধৈর্য রাখাটা খুবই জরুরি। স্বামীজি বলেছেন, ধৈর্য ধরো, সফলতা আসবেই। ধৈর্যই সাফল্যের শ্রেষ্ঠ উপায়। স্ট্রাগলিং পিরিয়ড সবার জীবনেই থাকে, সেটাকে মেনে নিয়েই লড়াইটা চালিয়ে যেতে হবে। নিজের নলেজের ওপর ভরসা রাখতে হবে। সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাসকে অটুট রাখতে হবে। লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে লড়াই জেতা যায় না। সিস্টেমকে পরিবর্তন করতে গেলে সিস্টেমকে ভেঙে ফেলতে বা ধ্বংস করতে পারবো না, সিস্টেমের মধ্যে থেকেই তাকে উন্নত করতে হবে। আর সেই দিনই সৌভিকের ডেডিকেশন, সালামের নলেজ, আমিরুলের পরিশ্রম আর দেবদত্তর চেষ্টা এক হয়ে এই যুব সমাজকে এক সুন্দর ভবিষ্যতের দিশা দেখাবে। নিজেদের মনে বিশ্বাস রাখতে হবে, আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠবই। লড়াই চালিয়ে যাও ছোট ছোট ভাই বোনেরা। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর আপনাদের উদ্দেশ্যে সবাইকে বললাম শুনতে ভিডিওটা। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট বক্সে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।